নতুনকে ফাঁসাবে বলে প্ল্যান করে নিজের কাছে রাতের বেলায় ডেকে নিয়ে নতুনের কাছাকাছি গিয়ে ভিডিও রেকর্ড করে নিল ভোর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে নতুন কমলিনী হাতটা ধরে আর বলে, কমলিনী তুমি আমার সবকিছু, তুমি আমার ভালোবাসা, তুমি আমার জীবনের সবকিছু। বিশ্বাস করো, তুমি ছাড়া না আমার জীবনে আর কেউ নেই। তোমার সঙ্গে আমি অফিসিয়াল কোনো কথাবার্তা বলতে চাই না, তোমার সঙ্গে শুধুমাত্র আমি নিজের কথাবার্তা বলতে চাই, যেগুলো যেগুলো শুধুমাত্র একান্ত আমার, যেগুলোর মধ্যে অফিসিয়ালি কোনো কথাবার্তা আসবে না। তখন কমলিনী তাকিয়ে থাকে নতুনের দিকে। নতুন তখন বলে, সেদিন শুধুমাত্র ভোরকে আমি এটাই বলছিলাম যে আজকালকার ছেলে মেয়েরা শুধুমাত্র পড়াশোনা করে পাশ করার জন্য। তার মধ্যে ভোর একটু আলাদা, যে ও ও আমার মতো অন্যান্য বই পড়তে ভালোবাসে। তাই ওকে আমি বলেছি যে আমার ইন্টারনেটের সাথে ওর ইন্টারনেটটা ম্যাচ করে। আমি তার জন্য এই কথাটা বলেছি, তাছাড়া অন্য কিছু নয়। এরকম ভাবে তুমি সেদিন কথা বললে না, কি বলবো? এই বলে নতুন হাসতে থাকে। আর তখন নতুন বলে, তোমার না ওর সঙ্গে প্রেম করা কি উচিত বলো? তুমি আমার স্ত্রী, তুমি আমার সবকিছু। আর তুমি কি না ভুল ভেবে তারপরেও সেটা নিয়ে কথা বললে? আমি না ভাবতে পারছি না। তুমি যখন এই কথাগুলো বলছিলে না, আমারও না একটু খারাপ লাগছিল, কারণ ভোরের সামনে তোমার জন্য তোমার জন্য আমিও তো ছোট হলাম বলো। তুমি আমার সহধর্মী, তুমি থাকবে সবার উপরে। তুমি কেন এসব কথা নিয়ে মন খারাপ করবে বলো তো? আর এসব কথা তুমি কেনই বা ভাববে? তখন কমলিনী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন নতুন বলে, তোমার জায়গাটা না কেউ কোনোদিনও নিতে পারেনি আর নিতে পারবেও না। তুমি আমার জীবনের সবকিছু, তুমি আমার শান্তি, তুমি আমার সুখ। তোমার কাছে গেলে আমি শান্তি পাই, সুখ পাই। তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। আর তখন কমলিনী বলে, ভুল হয়েছে, আমি না বুঝতে পারিনি। নতুন তখন বলে, না না, এরকম ভুল হওয়াটা দরকার আছে তো। কারণ তোমার ওই যে কিশোরীটা না বেরিয়ে আসে, যেটা আমার ভীষণ ভালো লাগে। কমলিনী তখন বলে, আমি না বুঝতে পারিনি, কিন্তু ওই মেয়েটার হাব ভাবও তো ভালো লাগেনি। আর তুমি কেমন করে বলছিলে, সেই জন্যই তো আমি এরকম করে ফেলেছি। তখন নতুন হাসে আর বলে, আচ্ছা ঠিক আছে, এবার শুয়ে পড়ো তো, একটু ঘুমিয়ে নাও, কালকে তো সকাল সকাল উঠতে হবে, কত কাজ। তখন কমলিনী বলে, হ্যাঁ সকাল সকাল তো উঠতে হবেই, গায়ে হলুদ আছে, অনেক কাজ রয়েছে। তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নিব। তখন নতুন বলে, আমি তো জানি তুমি সামলে নিবে, তুমি সব সামলে নিতে পারো, সেটা আমি জানি, সেই জন্যই তো তোমার উপর আমার এত ভরসা। কমলিনী তখন বলে, হ্যাঁ মেয়েটা চলে যাবে, তারপর তো বাড়িটা পুরো খালি হয়ে যাবে। এখন তো বাড়িতে সবাই রয়েছে, আর যখন মেয়েটা চলে যাবে বাড়িটা তো খালি হয়ে যাবে। তখন দেখা যাবে নতুন বলে, আচ্ছা তুমি এরকম করলে চলবে? তখন বলে যে এরপর দেখা যাবে নতুনের ফোনে ফোন আসে। কমলিনী তখন বলতে থাকে, এত রাতে আবার কে ফোন করেছে? তখন নতুন কমলিনীকে ফোনটা দেখায় আর বলে, দেখো কে ফোন করেছে, ভোর ফোন করেছে। আর তখন কমলিনী উঠে বসে। এরপর বলে, আচ্ছা এই মেয়েটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত রাতে তোমাকে কেন ফোন করেছে? এত রাতে কি কেউ কাউকে ফোন করে? নতুন তখন বলে, সেটা তো আমিও ভাবছি, এত রাতে কেন ফোন করছে। তখন কমলিনী বলে, তাহলে এই ব্যাপারগুলো একটু বেশি বাড়াবাড়ি না, বলো তো? নতুন তখন বলে, ঠিক আছে আমি বরঞ্চ ফোনটা ধরছি না, এত রাতে ফোনটা ধরার কোনো দরকার নেই। তখন কমলিনী বলে, ওর এসব বাড়াবাড়িটাই তো আমার ভালো লাগে না, সব বাড়াবাড়ি করা কি দরকার আছে? তখন দেখা যাবে ফোনটা রিসিভ না করলেই নতুনকে মেসেজ দেয় ফোন, যে প্লিজ স্যার আর্জেন্ট। তখন নতুন বলে মেসেজটা কমলিনীকে দেখিয়ে, যে দেখো না, বলছে আর্জেন্ট, নিশ্চয়ই কোনো আর্জেন্ট কিছু হয়েছে না তো? আর তখন নতুনের কথা শুনে কমলিনী তখন বলে, নাও ফোনটা ধরো, দেখো কি আর্জেন্ট। আর তখন ফোনটা রিসিভ করলে ভোর তখন বলে, স্যার আমি আপনাকে অনেক রাতে ডিস্টার্ব করে ফেললাম তাই না? নতুন তখন বলে, হ্যাঁ তুমি তো দেখতেই পাচ্ছো কত রাত হয়েছে, এত রাতে কি কেউ কাউকে ফোন করে? তখন ভোর বলে, স্যার আমি না ফোন করতাম না, আমি পড়ে গিয়েছি, প্রচন্ড ব্যথা পেয়েছি, মাথায় না প্রচন্ড ব্যথা পেয়েছি, মাথায় অনেক ব্যথা করছে, পাটাও আস্তে আস্তে ফুলে যাচ্ছে স্যার, আমি তো কিচ্ছু করতে পারছি না, আমি তো উঠতেও পারছি না। তখন নতুন বলে, আশ্চর্য, তুমি পড়ে গেলে কি করে, আর আমাকেই বা ফোন করছো কেন? তখন ভোর বলে, এখানে তুমি কাউকে চিনি না, আপনি তো জানেন আমার না মাথা খুব যন্ত্রণা করছে, আমি বুঝতে পারছি না আমি কি করব, ব্লিডিং হচ্ছে না, রক্ত পড়ছে না, কিন্তু কি করব সেটাই বুঝতে পারছি না, প্রচন্ড ব্যথা হচ্ছে আমার শরীরে, ব্যথায় একদম পড়ে যাচ্ছে স্যার। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে নাও, তুমি তোমার বৌদির সাথে কথা বলো,
এই বলে কমলিনীকে ফোনটা দেয় নতুন। আর কমলিনী তখন বলে, হ্যাঁ ভোর বলো। তখন ভোর বলে, বৌদি আমার না প্রচন্ড ব্যথা করছে, আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, আমার ব্যথা করছে। তখন দেখা যাবে কমলিনী বলে, তাহলে তুমি তোমার স্যারকে ফোন করেছো কেন? সে তো আর ডক্টর নয়। হ্যাঁ, ডক্টর ডক্টরি পড়েছে ঠিক আছে, কিন্তু সে তো আর ডক্টরি করে না। আর তখন বলে, তোমার তো ফোন করার দরকার ছিল ডক্টরের কাছে। এরপর বলে, আপনি তো জানেন বৌদি এখানে আমি কাউকে চিনি না, কেউ আমার পরিচিত নেই, তাই আমি রাতে বাধ্য হয়ে ফোনটা করেছি। কি করব কিছু বুঝতে পারছি না, আমার পাটা ফুলে যাচ্ছে, মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। তখনই কমলিনী বলে, ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি তোমার স্যার কিছু করতে পারে কিনা। তারপর নতুনকে ফোনটা দেয় কমলিনী। আর তখন নতুন ফোনটা নিয়ে বলে, হ্যাঁ ভোর বলো। কে তখন বলে, তোমার আত্মীয় স্বজন কেউ নেই? তখন বলে, স্যার আপনি তো জানেন এখানে আমার আত্মীয় বলতে কেউ নেই, আমি কাউকে চিনি না, তার জন্যই তো আপনাকে ফোন করলাম। নতুন বলে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি, আমি আসছি। এই বলে নতুন দাঁড়িয়ে যায়। কমলিনী তখন বলে, তুমি এখন যাবে? আর তখন বলে, এত রাতে? এরপর বলে, হ্যাঁ গিয়ে দেখি না ওকে হসপিটালে শিফট করতে হয় না, হয় কিনা। আর তাছাড়া রেকর্ড করাই তো রইলো, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। তখন কমলিনী বলে, দেখো যদি হসপিটালে ভর্তি করতে হয় তুমি কিন্তু গার্জেনের জায়গায় সাইন করবে না, বুঝতে পারলে? তুমি বলবে যে ওর আত্মীয় স্বজন এখানে কেউ নেই, আর আসলে সাইন করে দিবে। আর তখন বলে, বুঝতে পারলে আমি কি বললাম? আর তখন নতুন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি। নতুন বলে, আচ্ছা ঠিক আছে। তখন কমলিনীকে বলে, তুমি কি আমার সঙ্গে যাবে? আর তখন কমলিনী বলে, না না, আমি এত রাতে কি করে যাব বলো তো, 2 ঘন্টা পরেই তো আমার মেয়ের সমস্ত কাজ চলবে বিয়ের, আমি যেতে পারবো না, আমাকে তো সব কাজ করতে হবে। তখন দেখা যাবে নতুন বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ তোমাকে সব আপডেট দেবো, ঠিক আছে? তখন কমলিনী বলে, ঠিক আছে, তুমি আমাকে জানাবে কিন্তু, আর বেশি বাড়াবাড়ি হলে আমাকে ফোন করবে। নতুন তখন বলে, ঠিক আছে, তুমি না চিন্তা করো না, আর রাগ করো না, শুয়ে পড়ো, একটু রেস্টের দরকার আছে। আর তখন দেখা যাবে নতুন বলে, তুমি রাগ করো না। কমলিনী তখন বলে, তুমি তুমি কি ভাবো আমি কি পাগল? একটা মেয়ে বিপদে পড়েছে আর আমি রাগ করব? কেন রাগ করব? তোমাকে তো এখন যেতেই হবে। তখন নতুন বলে, এই তো আমার লক্ষ্মী বউ, আমার এই লক্ষ্মী বউটাকেই তো আমি এই জন্য এত ভালোবাসি, আমার বউ সবকিছু বোঝে। আচ্ছা তুমি বরঞ্চ ঘুমিয়ে পড়ো, কারণ 2 ঘন্টা পরেই তো সমস্ত কিছুর আয়োজন হবে। কমলিনী বলে, বেশ আমি ঘুমোবো, তুমি চিন্তা করো না, তুমি গিয়ে সবটা আমাকে জানাবে, ঠিক আছে? তখন নতুন বলে, ঠিক আছে, তুমি কিন্তু একদম রাগ করবে না, মন খারাপও করবে না, আমি যাব, তারপরে ওর কি অবস্থা দেখে হসপিটালে যদি শিফট করতে হয় শিফট করে তারপর চলে আসবো, ঠিক আছে? তুমি আমার পাশে থাকলে সবকিছু আমি করতে পারি কমলিনী। তখন কমলিনী বলে, ঠিক আছে তুমি যাও এবার, তাহলে দেরি হয়ে যাবে। আর তখন নতুন বেরিয়ে এরপর দেখা যাবে কমলিনী শুয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায় আর মিঠির গায়ে হলুদ, গায়ে হলুদের জন্য সবাই চলে আসে। তখন দেখা যাবে কমলিনীকে বলছে, যে আচ্ছা বৌদি তুমি কেন চা বানাচ্ছ বলো তো? কুর্চি বলছে যে, ওইদিকে ঠাকুর মশাই তো আছে, সেই তো সবকিছু করবে, আর তোমরা সবাই প্যান্ডেলে যাও, সেখানে গিয়ে চা খাও না। আর বৌদি তুমি এখনো কাজ করবে? এবার তো মেয়েটার বিয়ের আয়োজন করতে হবে, তাহলে সবাই চলো গায়ে হলুদ, আমি কিন্তু মিঠিকে একদম রেডি করিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? কিন্তু নতুন দা কোথায়? নতুন দাকে তো দেখছি না, নতুন দা ছাড়া ওর বিধি করবে কে? আর তখন কমলিনী কি বলবে কিছুই বুঝতে পারে না। কুচি তখন বলে, কি ব্যাপার বৌদি ভাই, নতুন দা কোথায় গেল? তাকে তো সকাল থেকে দেখিনি, সে কি কোনো কাজে গেছে? তখন কমলিনী বলে, হ্যাঁ দিদি ভাই, ওনা একটা কাজে গিয়েছে, ওইরকম হলে বুবলাই না হয় ওইটা করে দিবে। তখন বুবলাই বলে, আমি আমি কি করে করব? বর্ষা তখন বলে, হ্যাঁ তুমি করতে পারবে তো, তুমি বড় দাদা না? আর তখন ঠাম্মি বলে, না না, ওরা বাচ্চা মানুষ, ওরা কি বুঝবে, নতুন কোথায়, নতুন বড় মানুষ, নতুন তো সবকিছু জানে। তাছাড়া নতুন তো নিজের মেয়ের মতো করে মেয়েটিকে মানুষ করেছে, নতুনই তো এই কাজটা করবে, নতুনই তো করা উচিত। নতুন কোথায় বৌমা, নতুনকে তো দেখছি না। তখন কমলিনী কি করবে বুঝতে পারে না। কমলিনী চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলে যে, হ্যাঁ নতুন যদি না আসতে পারতো, বাড়িতে না থাকতে পারতো, তাহলে এক কথা ছিল, তাহলে নয় ওরা করে নিত। আর তখন বাবিল বলে, হ্যাঁ তাই তো, এই যে বাড়িঘর সাজানো সবকিছু তো আমি করেছি আমি। তখন নিখিল বলে, আচ্ছা তুমি চুপ করো না, তোমার অবস্থা একটু দেখেছো, তোমার না কি না এই বাড়ির ছেলে মনে হচ্ছে না, তোমাকে মনে হচ্ছে এই বাড়ির কাজের লোক, বুঝতে পেরেছো? নিজের জামাতে তো ময়লা লেগে আছে, আর একটু স্নান করে পরিষ্কার কাপড় চোপড় তখন বাবিল বলে, হয়েছে হয়েছে, আমাকে নিয়ে এত কথা বলতে হবে না। এদিকে দেখা যাবে মিঠির বান্ধবীরা খুব আনন্দ করতে থাকে কৃষাণুকে নিয়ে, আর বলছে, কৃষাণু দেখ তো আমাদেরকে ফোন করেছিল। আর তখন এমন এমন কথা বলে মিঠি রেগে যায়। মিঠি তখন বলে, হ্যাঁ সে তো এখন আমার থেকে তোদেরকে বেশি করবে, তাই না?
আর তখন আরো অনেক কথাই বলছে। এরপর দেখা যাবে সেই সমস্ত কথা শুনে উর্চি তখন দেখা হাসতে থাকে। এদিকে ডাবলু হাসছে। ডাবলু কি কথা বলছে সেটা শোনার চেষ্টা করছে। তারপরে দেখা যাবে সেখানে অনন্যা চলে আসে। রেশমি তখন দেখে বলতে থাকে, বাবা অনন্যা দি, তুমি এত লেট করে আসলে যে? তোমার তো এখানে আগে থাকা উচিত ছিল, তাই না? তোমার বাড়িরই তো বিয়ে ধরতে গেলে। আর তখন বলে, আমি তো ভেবেছিলাম তুমি আরো আগে আসবে, কারণ তোমাদের বাড়িরই তো বিয়ে। তখন অনন্যা বলে, হ্যাঁ তাই তো, আমি না মাঝে মধ্যে ভুলেই যাই যে আমাদের বাড়ির বিয়ে, কারণ আমাকে তো আর তেমন ভাবে বলা হয় না। তখন কমলিনী বলে, ও মা অনন্যা দি, কেন এই কথা বলছো? আর সর্বজিৎদা আসলো না? তা কি কাজে আটকে গেল নাকি? অনন্যা তখন বলে, তুমি কি জানো না তোমার দাদা যে জার্মানিতে? কমলিনী বলে, জানি তো, কিন্তু কালকে তো চলে আসার কথা ছিল, আসেনি। তখন অনন্যা বলে, না আসতে পারেনি, সে কাজে জয়েন করেছে, পরে না হয় আসতে পারবে, তাই তো আমি চলে এলাম। তখন কমলিনী বলে, ও আচ্ছা। তখনই অনন্যা বলে, কিরে মিঠি, আমার সঙ্গে একটু কথা বল, শুধু বন্ধুদের সাথে কথা বললে হবে? মিঠি তখন বলে, না না, তুমি তো আন্টি মায়ের সঙ্গে কথা বলছো, সেই জন্যেই। আর তখন মিঠির বান্ধবীরা বলে, কৃষাণু না আমাকে ফোন করেছিল, বুঝতে পেরেছিস, তোকে বলতে বারণ করেছে। তখন মিঠি বলে, তাহলে আমাকে বলছিস কেন? আর তখন কৃষাণুকে নিয়ে সবাই খুব মজা করতে থাকে। মিঠি তখন বলে, হ্যাঁ দেখছি তো সবার সঙ্গে মাই ডিয়ার হয়ে কথা বলে, আর আমাকে আমাকে যত কিছু, যত শাসন, সবকিছু। আর তখন বলতে থাকে, কেন হিংসা হচ্ছে? এরপর অনন্যা বলে, মিঠি তো আয়, তোর গিফটটা তোকে এখনই দিয়ে দেই, কারণ বিয়ের সময় দিতে পারি না না পারি, দেখ তো তোর পছন্দ হয়েছে কিনা, তোর জন্য কানের দুল এনেছি। মিঠি তখন সেটা হাতে তুলে নেয়। আর তখন বলে, অনন্যাটি তুমি যা দিবে সেটাই আমার পছন্দ হবে। আর তখন দেখা যাবে রেশমি। রেশমি এগিয়ে আসে। রেশমি তখন দেখে বলে, বাহ, দুলগুলো কত সুন্দর, দেখো বর্ষা। তখন বর্ষাকেও দেখায়। এরপর বলে, হ্যাঁ। তখন দেখা যাবে অনন্যা বলে, জানো তো, 2.5 লক্ষ টাকা, আমি আবার কম দামি জিনিস দিতে পারি না, হালকা ওজনের কিছু দিতেই পারি। বলে নতুনের দাদা তো আমাকে বারবার করে ফোন করছিল আর বলছিল যেন আমি কম দামি কিছু না দেই, আর ভালো কিছু যেন দিই। বলুন তো, আমি কি খারাপ কিছু দিতে পারি? আমি তো 2.5 লক্ষ টাকা দিয়ে কিনে দিয়েছি। আর তখন কুচি বলে, আচ্ছা অনন্যা দি, এখানে কি তোমাকে দাম কেউ জিজ্ঞেস করেছে? বারবার করে দাম বলার কি আছে? আর তখন ঠাম্মি বলে, আচ্ছা বৌমা, এত দাম দিয়ে তোমার এটা কিনারই বা কি দরকার ছিল বলো তো? তখন অনন্যা বলে, না না মাসিমা, আমি তো আবার কম দামি কিছু কাউকে দিতে পারি না, আমার মন আবার খুব বড়, তাই তো আমি মিঠির জন্য এই ঝুমকোগুলো এনেছি। তাছাড়া নতুনের দাদা তো মিঠিকে খুব ভালোবাসে, তাই না? সেটা আমাকে বারবার করে বলেছে যাতে আমি ভালো কিছুই দেই। আমি কি ভালো কিছু দেবো না বলো তো? আর তখন ঠাম্মি বলে, না না বৌমা, ঠিকই তো, নতুনের কত বড় মন, আর তোমাদেরও অনেক বড় মন, সেটা তো আমি জানি। কমলিনীর মা তখন বলে, হ্যাঁ রে বুড়ি। কমলিনীর মা তখন বলে, হ্যাঁ রে বুড়ি, এখন তো মেয়েটার গায়ে হলুদের সময় হয়ে গেল, আগেই বলেছিলাম যে এই দিকটা করিনি। আর তখন বলে, না, আগে আগে গায়ে হলুদ করবি, তারপর ওটা করবি, কিন্তু এখন নতুন কোথায় কিছুই তো বুঝতে পারছি না। তখন কমলিনীর বাবা বলে, হ্যাঁ রে বুড়িমা, নতুন কোথায়? নতুনকে তো দেখতে পাচ্ছি, আর কখন থেকেই তোকে জিজ্ঞেস করছি যে নতুন কোথায় গিয়েছে, কিছুই তো বলছিস। কমলিনী তখন বলে, আচ্ছা বাবা, কতবার বলবো বলো তো, একটা কাজ পড়েছে, ও কাজ করতে গিয়েছে, এখন আসতে পারবে না, তোমাদেরকে তো বললাম, তাহলে এতবার করে কেন জিজ্ঞাসা করছো? আর তখনই কুচি সবাইকে বলে, নাও, এবার আস্তে আস্তে সবাইকে কাজ করতে হবে। আর বৌদি ভাই, আচ্ছা নতুন দা আজকের দিনে কি এমন কাজে চলে গেল বলো তো? তোমাকে বলে যায়নি কি এমন কাজে গিয়েছে যে সে এখনো সকাল সকাল বের হতে হলো? আমি তো বুঝতে পারছি না, মেয়েটা বিয়ের সময়, আর সে না থাকলে কি করে হবে? আর সে না হয় বুবলাই করে দিল বুঝলাম। তখন বুবলাই বলে, হ্যাঁ আমরা আছি তো, আমরা না হয় বলে দিলে করে নিব, কিন্তু নতুন কাকু কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না। তখন কুচি বলে, হ্যাঁ তাই তো, তোমরা যে কতটুকু করবে সেটা তো আমি জানি, সবাই নিজের নিজের দায়িত্ব পালন করো, বুঝতে পেরেছো? আর তখন বুবলাই বলে, হ্যাঁ দায়িত্ব তো পালন করবোই। তখন করছি। ডাবলুকে বলে, শোনো ডাবলু, সন্ধ্যেবেলা খাবারের দায়িত্বটা তুমি দেখে নিবে, বুঝতে পারলে? আর সুলক্ষণা, চলো, ওই যে ওই যে এবার যেতে হবে তো। আর তখন বলে, হলুদের এখানে। এরপর করছি বলে, অনন্যা দি, তুমিও চলো। তখন অনন্যা বলে, না না, আমি যেতে পারবো না, আসলে আমি যেতে পারবো না, এখনই আমি চলে যাব। তখনই ঠামি বলতে থাকে, কেন বৌমা, এখনই চলে যাবে কেন? কমলিনী তখন বলে, অনন্যাদি, তুমি কেন চলে যাবে এখন? এটা কেমন কথা? তুমি থাকবে না, বিয়েটা তুমি দেখবে না? অনন্যা বলে, না, তোমাদের হয়তোবা সবকিছু মনে নেই, তোমরা হয়তোবা সবকিছু ভুলে গিয়েছো, কিন্তু ছেলেটা তো আমার, মারা গিয়েছে, তাই না? তাই আমি ভুলতে পারিনি এখনো।
আমার ছেলেকে নাকি এত এত ভালোবাসে কেউ, কিন্তু ভালোবাসার ছিটেফোঁটাও তো দেখতে পাচ্ছি না। সেই বিয়ের পিঁড়িতে বসে যাচ্ছে, কিন্তু কষ্টটা তো আমার হচ্ছে আমার ছেলের জন্য। তাই বিয়েটা দেখতে পারবো না। কুচি তখন বলে, আচ্ছা অনন্যাদি, এসব কথা কি এখন বলার কোনো দরকার আছে? তাছাড়া কারো জীবনই তো থেমে নেই। তোমার ছেলে চলে গিয়েছে, না রেশমি বৌদির মেয়ের জীবনটা থেমে আছে, না আমাদের মিটির জীবনটা থেমে থাকবে। কেন থেমে থাকবে বলো তো? কেন থেমে থাকবে? এছাড়া বিয়েটা তো আমাদের মিটির সঙ্গে হচ্ছিল না, আমাদের বিয়ের সঙ্গে হচ্ছিল না, বিয়েটা হচ্ছিল মৌর সঙ্গে। তাই মৌ যদি জীবনে এগিয়ে যেতে পারে, তাহলে মিঠি কেন এগিয়ে যেতে পারবে না? শুধুমাত্র রুমের মধ্যে বিয়ে না করে সারা জীবন কাঁদলে আর বন্ধ করে বসে থাকলে সেটাই তোমার ভালো লাগতো দেখতে, তাই তো? আর তখন বলে, এখন আমাদের মিঠির বিয়ে হচ্ছে, সেটা ভালো লাগছে না? আর মিঠি কষ্টই বা কেন পাবে, আঁকড়ে ধরে থাকবে কেন? মিঠির সঙ্গে তো বিয়েটা ঠিক হয়নি। বিয়েটা যার সঙ্গে ঠিক হয়েছিল তারা তো ঠিকই ভালো আছে। এখানে তো রেশমি বৌদির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। রেশমি বৌদিকে তাহলে বলো না যে এখানে তো আমাদের মিঠিকে কথা শুনিয়ে কোনো লাভ নেই। তারপর অনন্যা চুপ হয়ে যায়। এরপর প্রসূন বলতে থাকে, থাক না করছি, এসব কথাগুলো না এখানে বলার কোনো মানে নেই। আজকে একটা শুভ দিন, তাই এই সমস্ত কথা বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? অন্যদিকে দেখা যাক ভোর কিভাবে নতুনকে ফাঁসিয়ে নিজের কাছে টেনে নিবে, তার জন্য মোবাইল ভিডিও রেকর্ডটা চালু করে নতুনের কাছাকাছি